সুপ্রভাত প্রিয় দর্শক, শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের আজকের প্রতিবেদন, খবরের অন্তরালের খবর। আমি মনোজ দাস। দুদিন আগে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর ঢাকার প্রতিনিধিকে তার বাসভবনে ডেকে একটা ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ইন্টারভিউতে তিনি তিনটি বিষয়ে তার সরকারের বক্তব্য জানিয়েছেন। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে নেয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছিলেন সাম্প্রতিক গোলমালের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নেমে আসা আক্রমণ নিয়ে। বাংলাদেশের সরকারের কাছে দাবি জানিয়েছিলেন তাদের সুরক্ষার। সেই প্রসঙ্গ টেনে এই ইন্টারভিউতে ডক্টর ইউনূস সংখ্যালঘুদের ওপর আক্রমণ পুরোপুরি উড়িয়ে না দিলেও বলেছেন ঘটনা অতিরঞ্জিত, যতটা বলা হচ্ছে ততটা নাকি নয়। বলেছেন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যেসব আক্রমণের কথা বলা হচ্ছে সেসব আক্রমণ নাকি তাদের ধর্মীয় পরিচয়ের জন্য নয়, হয়েছে অন্য কারণে। এই অন্য কারণটি কি সেটা তিনি স্পষ্ট করে বলেননি বটে, তবে বুঝতে অসুবিধে হয় না যে সাধারণভাবে হিন্দুরা আওয়ামী লীগকে একটু বেশি পছন্দ করে এবং এই পছন্দটাই তাদের ওপর হওয়া আক্রমণের কারণ। এই প্রসঙ্গটি টেনে ডক্টর ইউনূস আরও বলেছেন, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বাকি সব রাজনৈতিক দল সাম্প্রদায়িক ও ইসলামী দল। ভারতের এই ধারণা সঠিক নয়। ভারতকে এই ধারণা ত্যাগ করতে হবে। বাংলাদেশ আফগানিস্তানের পথে পথে চলে যাচ্ছে বলে ভারত নাকি ভাবছে, সেই ভাবনাটিও ভুল। এমন ভাবলে চলবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, আফগানিস্তানের পথে ভারত চলে যাচ্ছে, এটা ভারতের সরকারের কোন প্রতিনিধি কে বলেছেন এইটা, যে তিনি একটি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে এই কথাটা বললেন? ইউনূস সাহেবের এই কথা শুনে একটা পুরনো প্রবাদ মনে পড়ে গেল, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। ভারত সরকার কি কোনোদিন বলেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের বাকি সব দল সাম্প্রদায়িক? আমরা যতদূর জানি এরকম কথা ভারতের কোনো সরকার কোনোদিন বলেনি, বলতে পারে না। আওয়ামী লীগ বিএনপির মতো সাম্প্রদায়িক নয়, এই কথা বলে বাংলাদেশের সংখ্যালঘুরাই। এজন্যই তারা আওয়ামী লীগকে সমর্থন করে। আর ভারতের মানুষ মনে করে আওয়ামী লীগের সাম্প্রদায়িকতা বিএনপির তুলনায় কম বটে, তবে আওয়ামী লীগও একেবারে ধোয়া তুলসী পাতাটি নয়, এটা ভারতের সাধারণ মানুষও মনে করে। তা যদি হতো তবে 1971-এ যে সংখ্যালঘুরা বাংলাদেশের জনসংখ্যার 22% ছিল, তারা এখন নামতে 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 8%-এর নিচে চলে আসতো না। আওয়ামী লীগ ভালো এটা ভারতের মানুষ মনে করে, বিএনপির তুলনায় এবং অন্যান্য যে দল আছে বাংলাদেশে তাদের তুলনায় ভালো এটা মনে করে, কিন্তু সরকার সেটা বলে না। ভারতের সরকার আওয়ামী লীগকে ব্যবসার কারণে যে পছন্দ করে, কিংবা আওয়ামী লীগও যে ব্যবসার জন্য ভারতের সম্পর্ক ভালো রাখে তা কিন্তু নয়। তা যদি করতো ভারত তাহলে, কিংবা বাংলাদেশ দুজনেরই, যে তাহলে ভারতের 3 গুণ বেশি বাণিজ্য চীনের সঙ্গে করত না বাংলাদেশ। ভারত এবং আওয়ামী লীগের সুসম্পর্কের পেছনে আছে একটা ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবের লিগ্যাসি। আরো একটা কারণ, সেটাও বলতে হয়, সেটা হলো ভারতের নিরাপত্তার পক্ষে বিএনপি যে সমস্যা তৈরি করত, আওয়ামী লীগ সেই সমস্যা তৈরি করে না, তৈরি করেনি।
বরং সেগুলো আটকাবার চেষ্টা করেছে। এটাই আওয়ামী লীগকে ভারত সরকারের পছন্দের কারণ। ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনা ভারতে আসায় ভারতের অনেকে নাকি স্বচ্ছন্দ বোধ করছেন না। এই তথ্যের উৎস সম্পর্কে যদি একটু ব্যাখ্যা দিতেন ভালো হতো। ভারতীয় সংস্কৃতিতে একটা কথা আছে, অতিথি দেব ভব, অর্থাৎ অতিথিকে দেবতার মতো দেখা হয়। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন অতিথি হিসাবে, আর মনে রাখতে হবে তিনি ভারতে আশ্রয় নেওয়ার পরদিন ভারত সরকার দেশের সমস্ত দলের প্রতিনিধিদের নিয়ে, তার মধ্যে বিরোধী দল সবাই ছিল, একটা বৈঠক করে। সেখানে স্থির হয় ভারতে তিনি অর্থাৎ শেখ হাসিনা স্বাগত। ঈশ্বর না করুন যদি ইউনূস সাহেব ভবিষ্যতে আপনার অবস্থা, আপনার আজকের ভক্তরা যদি আপনাকে তাড়া করে, ঘুষখোর ইউনূস বলে, যা কিছুদিন আগেও বলতো সুদখোর ইউনূস বলে যদি আপনাকে তাড়া করে, আর আপনি যদি চলে আসেন পালিয়ে ভারতে, সেদিন কিন্তু ভারত আপনাকে আশ্রয় দেবে। সুতরাং ডক্টর ইউনূস, এই বিষয়ে আপনার মন্তব্য একেবারেই ভিত্তিহীন। দুদেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য উভয় দেশের একসাথে কাজ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েও মোহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক চুক্তিগুলো পর্যালোচনার কথা বলেছেন। এই বিষয়ে বিশেষ করে উল্লেখ করেছেন আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তির কথা। ভালো কথা, এটা তো তিনি করতেই পারেন, তার অধিকার অবশ্যই আছে। কিন্তু চুক্তিতে কি আছে সেটা না জেনে না দেখে পর্যালোচনার কথা বলাটা, একটা সরকারের প্রধান হয়ে তার কাছ থেকে এই কথা আসাটা, সেটা কি ছেলে মানুষই হয়ে গেল না? তার মনে রাখা উচিত যে তিনি সাধারণ কোনো ব্যক্তি নন যে উৎপটাং একটা কিছু বলে দেবেন আর মানুষ নির্দ্বিধায় শুনে নেবে। মনে রাখতে হবে তিনি একটা দেশের সরকারের প্রধান। চুক্তির কাগজ তো তার সরকারের কাছে আছে, সেটা দেখে এবং পড়ে তারপর এই বিষয়ে কথা বললে কি ভালো হতো না? ডক্টর ইউনূস, ভালো কথা, চুক্তি পর্যালোচনার আগে এই বিদ্যুৎ বাবদ আদানির কাছে এবং ভারতের অন্যান্য সংস্থার কাছে আপনার দেশের যে টাকাটা পাওনা আছে আপনাদের কাছে, সেই টাকাটা মিটিয়ে তারপর পর্যালোচনার কথা বলার চেষ্টা করবেন। এই প্রসঙ্গে আরেকটি ছোট্ট প্রশ্ন আছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যত চুক্তি আছে তার চেয়ে বেশি কম চুক্তি নেই চীনের সঙ্গে। সেসব চুক্তি কি ঠিক আছে? তাদের বিষয়ে কোনো কথা আপনি বলছেন না কেন ডক্টর ইউনূস? সেসব চুক্তিগুলো সব ঠিক আছে এই বলছেন? তার মানে শেখ হাসিনা ওইসব জায়গাতে কোনো 2 নম্বরই করেননি, তাই চুপ আছেন? এটা তো শেখ হাসিনাকে তাহলে একটা বড় সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আর যদি না হয় তাহলে তো বলতে হয় আপনার এবং আপনার সরকারের টার্গেট সেটা হাসিনা নন, আপনাদের টার্গেট হচ্ছে ভারত। হাসিনাকে মুখোশের মতো রেখে দিয়ে আপনারা ভারতকে আক্রমণ করতে চাইছেন ভারতের সঙ্গে করা চুক্তিগুলো নিয়ে। বললাম কি? তাহলে কেন সম্পর্কে ভালো করার জন্য কথা বলছেন? ঝেড়ে কাশুন না স্যার। তবে ইন্টারভিউয়ের মূল টার্গেট শেখ হাসিনা। তার কাছে তিনি ও তার সরকার কি ধরনের ব্যবহার প্রত্যাশা করে সেই সম্পর্কে খোলাখুলি কিছু কথা বলেছেন ইউনূস সাহেব। প্রাক্তন প্রধানমন্ত্রীর ভারত থেকে করা রাজনৈতিক মন্তব্যের উপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেছেন ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন এবং তার এই কাজ বাংলাদেশের কেউ পছন্দ করছে না।
বাংলাদেশে কেউ পছন্দ করছে না, এই কথাগুলো বলবেন না, এরকম কথা বলুন। আপনাদের সরকারের পছন্দ হচ্ছে না, সেটাও ঠিক। ভারতবর্ষে এই বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষ, আমরা জানি, সোশ্যাল মিডিয়াতে তার হদিশ পাই, তারা কিন্তু এখনো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি তাদের একটা দরদ আছে। এরপর তিনি আবার এমন একটা মন্তব্য করেছেন যার মধ্যে বিটুইন দ্য লাইন্স, মানে সামনে এক আর এক, সেই কথার মধ্যে একটু অন্যরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি বলেছেন যে যতক্ষণ না বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ করে ততক্ষণ হাসিনার নীরব থাকা উচিত, এবং ভারত যদি তাকে ভারতে রাখতে চায় তবে তাকে প্রকাশ্য বিবৃতি দেয়া থেকে বিরত থাকতে হবে। ভাষাগুলো লক্ষ্য করুন, আমি একবার ওনার মুখের ভাষাগুলো প্রায় নিয়ে আসছি। তিনি বলেছেন বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ যতক্ষণ না করে, অনুরোধ করছে না কেন, প্রথম প্রশ্ন। এবং তিনি বলেছেন যদি তাকে ভারত যদি তাকে ভারতে রাখতে চায়, মানে হাসিনার রাখা না রাখা, থাকা না থাকার ইচ্ছার সাথে মিলিয়ে দিয়েছেন ভারত যদি তাকে রাখতে চায় বলে, তিনি কিন্তু আবার উল্টে কথাটাকে ঘুরিয়ে দিলেন যে ভারত তাকে বলুক প্রকাশ্য বিবৃতি থেকে দেয়া থেকে বিরত থাকতে, তা কিন্তু বলেননি ডক্টর ইউনূস। তিনি বলেছেন ভারত যদি তাকে ভারতে রাখতে চায় তবে তাকে প্রকাশ্য বিবৃতি দেয়া থেকে বিরত থাকতে হবে। এরপরেই একটা অত্যন্ত বাজে শট খেলেছেন, একেবারে লোফা ক্যাচ তুলে দিয়েছেন। হাসিনা ভারতে বসে বিবৃতি জারি করছেন এর উল্লেখ করে ডক্টর ইউনূস বলে ফেলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, প্লিজ সবাই ভালো করে শুনবেন। ডক্টর ইউনূস বলে ফেলেছেন তিনি ভারতে আছেন এবং মাঝে মাঝে কথা বলে সমস্যা তৈরি করছেন। যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম তার কথা, মানুষও তাকে ভুলে যেত, আর তিনিও নিজের জগতে থাকতে পারতেন। এটা কি বললেন? মানেটা কি? হাসিনা যদি ভারতে থেকে যান তাহলে 52 না 54 কতগুলো যেন হত্যার মামলা দিয়েছেন হাসিনার বিরুদ্ধে, তার বিচার কি করে হবে বাংলাদেশে? আরো একটা কথা তিনি বলছেন হাসিনা চুপ করে থাকলে ভারতে থাকতে পারবেন, অর্থাৎ বিচারের জন্য হাসিনাকে আপনাদের দেশে বাংলাদেশে দরকার নয়, এইটাই তো বোঝালো তার মানে। একেবারে কাঁচা কথা বলে ফেলেছেন স্যার। বোঝা যাচ্ছে খুব বেশি দিন গদিতে বসে থাকা আপনার কপালে নেই, খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। তবে সেনাপ্রধান ওয়াকার জামান আপনার পক্ষে আছেন, এটাই ভরসা। এবং আপনি তো বলে দিয়েছেন একটা অদ্ভুত কথা, আমরা বুঝতে পারছিলাম না কথাটা কি অর্থ। তিনি বলেছেন দেশে নির্বাচন কবে হবে, অর্থাৎ বাংলাদেশে নির্বাচন কবে হবে সেটা নাকি বাংলাদেশের জনগণ ঠিক করবে। আচ্ছা, কথাটা একটু ভেঙে বলুন না যে কি মানেটা দাঁড়ালো কথাটা। বাংলাদেশে নির্বাচন হবে কবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। জনগণ মানে কজন? 500 জন, 1000 জন, 5 লাখ জন, 1 কোটি লোক? আপনি জনগণ মানে কি বলছেন? জনগণ তাদের হিসাবটা, তারা ভোট চায়, নির্বাচন চায়, এটা বোঝাতে গেলে তো নির্বাচন করার দরকার যদি জনগণের কথা বলেন। তাহলে আপনার যে কথাটা, আপনি প্রথমে যখন ক্ষমতায় এলেন তখন বলা হয়েছিল 3 মাসের মধ্যে বাংলাদেশে নাকি নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে। এখন আপনি বলছেন যে বাংলাদেশে নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। স্যার, এই জনগণ যদি ঠিক করতে হয় তাহলে তো তার জন্য নির্বাচনের দরকার, জনগণের কথা কি সেটা জানার জন্যে। এটা বোঝা গেল না, জিনিসগুলো গুলিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের রাজনীতির যে সেখানকার ছবি সেটাও কিন্তু প্রতিদিন ঝাপসা হয়ে যাচ্ছে, ঝাপসা হয়ে যাচ্ছে। এখন 1 মাস হয়ে গেছে, মনে রাখবেন। আপনারা 5ই আগস্ট 8ই আগস্ট আপনি ক্ষমতায় বসেছেন,
তারপরে মানে 5ই আগস্ট হাসিনা চলে এসছেন, শেখ হাসিনা, তারপর থেকে 1 মাস হয়ে গেছে, 3 মাসের মধ্যে ভোট করার কথা ছিল, এখন বলছেন নির্বাচন কবে হবে জনগণ ঠিক করবে। এটা জিনিসটা কিন্তু খুব কাঁচা হয়ে যাচ্ছে, খুব জটিল হয়ে যাচ্ছে। তবে ভবিষ্যতে সাবধান থাকবেন, আপনি দেখবেন কিভাবে আপনারা এই সমস্যা থেকে উদ্ধার পাবেন। কিন্তু একটাই কথা, আপনি যেরকম ইন্টারভিউতে যেমন সব কাঁচা কথা বলে ফেললেন যে চুপ করে থাকলে ভারতে থাকতে পারবেন হাসিনা, তার নিজের জগতে থাকতে পারবেন, মানুষও ভুলে যাবে, এই কথাটা বললেন, তো ঠিক আছে, এই কথাটা কিন্তু বাংলাদেশে ওই আপনার সরকারে যারা রয়েছেন, যারা আপনাকে সরকারে এনেছেন, সরকারের সমর্থনে যারা আছেন, তারা কিন্তু সহজে নেবে না কথাটা। এবং এই কথাটা মিথ্যে প্রমাণ করতে গেলে তো আপনার দ্বারা ক্ষমতা নেই, এটাকে চাপার ক্ষমতা একমাত্র আছে সেনাবাহিনীর। সেই জন্য বলছি ভবিষ্যতে সাবধানে থাকবেন, এমন বেফাস কথা আর যেন না বেরোয় আপনার মুখ থেকে, ঠিক আছে? আপাতত এই পর্যন্ত। তবে শেষ করার আগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমরা শুরু করেছি সেই বিষয়ে দুটি কথা। গত 2 দিন ধরে প্রচুর মানুষ আমাদের সমীক্ষায় সাড়া দিয়েছেন। তারা আমাদের কাছে এই যে ইউটিউব চ্যানেল, আপনি যেখানে শুনছেন আমাদের চ্যানেল, এখানে কমেন্ট সেকশনেও আপনারা আপনাদের যে 5 জন সেরা বাঙালির নাম পছন্দের ক্রম অনুসারে আপনারা আমাদের জানাতে পারেন। এছাড়া একটা ইমেল আছে, আমাদের ইমেল আইডি, সেটা হচ্ছে calcutta.dialogues@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনি আপনার পছন্দ পাঠিয়ে দিতে পারেন। অনেকেই পাঠিয়ে দিচ্ছেন। পছন্দের ক্রম অনুসারে মনে রাখবেন 5 জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখবেন এক এক করে। এই সঙ্গে এই নামগুলো পাঠাবার পরে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, এটাই অনুরোধ। আপনার লাইক দেবেন, আমাদের প্রতিদিনের আমাদের যে প্রতিবেদন তার লাইক দেবেন, কমেন্ট করবেন। আপনাদের মতামত আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে, আমাদেরকে আরও এই ব্যাপারে বলার সুযোগ দেবে এবং ভাবারও সুযোগটা দেবে। ক্যালকাটা ডায়ালগস আপনাদের সঙ্গে আছে, আপনাদের কথা সবসময় বলবে। আপাতত এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। হ্যাভ এ গুড ডে।